নির্বাচন আসলেই বিরোধীদের পেটানোর জন্য ফ্রি লাইসেন্স পেয়ে যায় শাসক দল। সেটা শুধু এবার প্রথম নয়, বামফ্রন্ট জামানায় ছিল এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর তা কিন্তু ভয়াবহ আকার নিয়েছে। আর সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর, এবং তারপর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে, যার ফলে কিন্তু বলা যেতে পারে সে সময় বিজেপি যে অভিযোগ করে যে তাদের দলের অন্তত 58 জন কর্মী খুন হয়েছিলেন, এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে অভিজিৎ সরকার খুন। এই অভিজিৎ সরকার খুনে কিন্তু এবার কিন্তু রায় দিল আদালত, এবং যে রায় দিয়েছে তাদের 3 জন পুলিশ কর্তা জেল হেফাজতের নির্দেশ দিল। ফলে সামনেই 2026 বিধানসভা নির্বাচন। তাহলে আগামী দিনে কি ভোট পরবর্তী হিংসা কিছুটা কমার কি সম্ভাবনা রয়েছে? কেন বলছি কথা, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। নির্বাচন আসলেই বিরোধীদের পেটানোর জন্য ফ্রি লাইসেন্স পেয়ে যায় শাসক দল, যেটা কিন্তু বারবার ঘটেছে আর ভয়াবহ আকার নিয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পর, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া এবং চলেছিল খুন। এবং বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ, তাদের দলের 58 জন কর্মী খুন হয়েছিলেন। এবং এই ঘটনা যখন পরপর ঘটে চলেছে, ঠিক সে সময় গোটা রাজ্যে ঘুরে বেড়ান, রাজ্যের বিভিন্ন প্রান্তে বা আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের পাশে দাঁড়ান, বা বলে আক্রান্ত রাজ্যের মানুষের পাশে দাঁড়ান তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবং সে সময় কিন্তু রাজ্যের মানুষ এই জগদীপ ধনখড়ের চোখে জলও কিন্তু দেখেছিল। ফলে হিংসা এতটাই ছড়িয়ে পড়েছিল। এরপর কেন্দ্র সরকারের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে আসেন, তারা বিভিন্ন জায়গায় ক্ষতি দেখেন এবং তারা কিন্তু শাসক দলের একের পর এক নেতাকে গুন্ডা বলেছেন। তার মধ্যে যেমন পার্থ ভৌমিকের নাম ছিল, ঠিক তেমনই ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবং এরপরই মামলা হয় কলকাতা হাইকোর্টে, এবং কলকাতার হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। এবং সিবিআই তদন্তের পর যে বিষয়টি সামনে তা হচ্ছে অভিজিৎ সরকার খুনে, অর্থাৎ বেলেঘাটার অভিজিৎ সরকার খুনে যেটা মূল অভিযুক্ত হিসেবে নাম, যে চার্জশিট পেশ করে তার মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল বেলেঘাটার বিধায়ক পরেশ পাল এবং তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর তাদের কিন্তু নাম ছিল। এবং শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী কিন্তু নাম থাকে। এরপরে কিন্তু সিবিআইতে চার্জশিট, সেই চার্জশিটের ভিত্তিতে তদন্ত চলছে এবং তদন্ত দেখা গেলো অবশেষে কিন্তু এক বিধায়ক বললাম পরেশ পাল এবং দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, তাদের কিন্তু নাম রয়েছে চার্জশিটে। এবং এরপরে কিন্তু পরেশ পাল এবং পাপিয়া ঘোষ এবং স্বপন সমাদ্দার তারা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। কিন্তু অভিজিৎ সরকার খুনে প্রাক্তন 3 পুলিশ কর্তা, যেমন শুভজিৎ ঘোষ, তিনি বলা যেতে পারে প্রাক্তন পুলিশ কর্তা শুভজিৎ সেন, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ 4 অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সিবিআই কোর্টের বিচারক রোহন সিং। এবং শুধু তাই নয়, বিচারক স্পষ্ট বলেছেন যে রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে সমাজে কী হবে, সমাজ মানে আমি আপনি, এর স্পষ্ট করে বলেছেন। ফলে স্বাভাবিক প্রশ্ন যে পুলিশের ভূমিকা নিয়ে প্রথমে কিন্তু প্রশ্ন ছিলই, তাহলে এই অভিজিৎ সরকারের পরিবারের পক্ষ থেকে বলা হয় যে পুলিশ রীতিমতো দাঁড়িয়ে থেকে বলা যায় বা পুলিশের উপস্থিতিতে তৃণমূলের একের পর এক নেতারা হিংসা চালিয়েছেন, এই অভিজিৎ সরকারকে খুন করেছেন। এবং এইখানে দাঁড়িয়ে এই 3 পুলিশ কর্তার যে জেল হেফাজত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আগামী যে সামনে এই বিধানসভা নির্বাচন আসতে চলেছে 2026, সেবারে পুলিশ কী করবে? তখন এই যে পুলিশ কর্তার নাম এসছে, বিশেষ করে শুভজিৎ সেন, তার কিন্তু সে সময় কিন্তু প্রমোশন হয়েছিল, অনেকেই বলেন তিনি প্রাইজ পোস্টিং পেয়েছিলেন। ফলে সেইভাবে এই অভিজিৎ সরকার খুনে মদত দেওয়ার জন্যই কি প্রাইজ পোস্টিং পেয়েছিলেন, এই প্রশ্নটি থেকে যাবে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে অবশেষে এই যে রায় 3 পুলিশ কর্তার জন্য, অর্থাৎ আগামী দিনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যে বিরোধীরা বারবার বলেন যে দলদাস চটিচাটা পুলিশের বিরুদ্ধে বলেন, এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন ওঠে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেখানে বিরোধীরা সভা সমাবেশ করতে গেলে তাকে পুলিশ কোনো পারমিশন দেয় না, বিরোধীদের ছুটতে হয় কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। এবং নানাবিধ বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু সক্রিয় থাকলে তাহলে কিন্তু এতটা হিংসা ছড়িয়ে পড়তো না, কিন্তু সেখানে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। ফলে এই অভিজিৎ সরকার খুনের 3 পুলিশ কর্তা জেল, বলা যেতে পারে রাজ্যের মানুষের কিন্তু চোখ খুলে দিল। কারণ এই যে 3 পুলিশ কর্তা রয়েছে তাদের জেল হেফাজত, আগামী দিনে পুলিশ কর্তা যারা
বলা যায় শাসক দলের পক্ষে কাজ করেন, নিরপেক্ষ ভূমিকা না নিয়ে শাসক দলের হয়ে কাজ করেন, শাসক দলের হয়ে নানাবিধ সিদ্ধান্ত নেয়, তাই কিন্তু প্রশ্ন তুলে দেওয়া গেল। তখন এই যে 3 পুলিশ কর্তা শুভজিৎ সেন, রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ সহ আরও যে 4 জনকে, মোট 4 জনকে যে জেল হেফাজত নির্দেশ দিল, এই পুলিশরা, রাজ্যের পুলিশরা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা যদি এরকমই দলদাসের বৃত্ত কাজকর্ম করেন, এরকম বা তাদের মদতেই যদি শাসক দল নেতারা হিংসার পরিবেশ তৈরি করেন, হিংসা ভোট পড়াতে হিংসা চালিয়ে যান, তাহলে এই পুলিশ কর্তাদেরও যে আগামী দিনে ভবিষ্যৎ এইরকম হতে পারে সেইটা কিন্তু বলে দিল সিবিআই আদালত। এবং বিশেষ করে বিচারক রোহন সিং স্পষ্ট বলেছেন যে রক্ষকই ভক্ষক, অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে বিচারক কতটা ক্ষুব্ধ পুলিশের এই ভূমিকায়। সামনে 2026 বিধানসভা নির্বাচন, পুলিশ কী করবে? পুলিশ কি আবার সেই দলদাসবৃত্ত কাজ করবে নাকি নিরপেক্ষ কাজ করবে? কারণ আরও একটা প্রশ্ন, যে যেখানে 2021 সালের 2রা মের ঘটনা, সেখানে চার্জশিট দিতে এতটা সময় লাগলো, বা এই 4 পুলিশ কর্তা জেল হেফাজত নির্দেশ দিলে এতটা সময় লাগলো, যেখানে 2025 সাল সামনে 2026, হয়তো 8 থেকে 9 মাস বিধানসভা নির্বাচন দিয়েছে। এটাও কিন্তু বিচার ব্যবস্থার এই দেরি করার নিয়েও প্রশ্ন ছিল। যদিও সিবিআইয়ের আইনজীবীরা স্পষ্ট বলেছেন যে অনেকেই সাক্ষী দিতে চাননি, বা অনেক ক্ষেত্রেই পরিবার লোকজন বা অভিজিৎ সরকারের পরিবার লোকজন তারা চিহ্নিত করতে পারেনি কারা ছিলেন, সেখানে তাদের সময় লেগেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে 3 পুলিশ কর্তার জেল কিন্তু অত্যন্ত গুরুত্ব। যে পুলিশ কর্তারা এখনও দলদাসের মতো কাজ করেন, শাসক দলের পক্ষে কাজ করেন, যাদের নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত, তারা এইভাবে যে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে একটা কিন্তু বড় প্রশ্ন কিন্তু তুলে দিল এই সিবিআইয়ের বিশেষ আদালত। কি বলবেন আপনারা? সামনে 2026 বিধানসভা নির্বাচন, পুলিশ কি আবার কি দলদাসের মতো কাজ করবে, নাকি পুলিশ কিছুটা হলেও নিরপেক্ষ হবে, বিশেষ করে এই রায় ঘোষণার পর? অবশ্যই জানাবেন কমেন্ট করে।